একটা বাবা যেখানে তার মেয়েকে সব বিপদ থেকে রক্ষা করবে, সেখানে এই মেয়েটার সাথে উল্টো কিছু ঘটে। মানে নিজের বাবাই সেই মেয়েটাকে ধর্ষণ করে 20টা বছর, তাও একটা ঘরে আটকে রেখে। এই 20টা বছরে মেয়েটা একটু সূর্যের আলো দেখতেও পায়নি। শেষ অবধি কি হয়েছিল মেয়েটার? সে কি মুক্তি পেয়েছিল তার বাবার কাছ থেকে, কিংবা ওই খারাপ লোকটারই কি হয়েছিল? হ্যালো ফ্রেন্ডস, আমি প্রান্ত। ওয়েলকাম ব্যাক টু সিনে কথা। মুভির শুরুতে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটি অসুস্থ, তার মা তার সাথে রয়েছে এবং একটি বুড়ো লোক গাড়ি চালাচ্ছে। তারা মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তার চিকিৎসা করতে শুরু করে। এরপর ঘটনা 20 বছর পেছনে চলে যায়। একটা পরিবারকে দেখতে পাই, তারা বসে ডিনার করছিল। সেখানে ছিল মা, বাবা ও তাদের 2 সন্তান। এই যে তোমরা এই লোকটাকে দেখতে পাচ্ছ, উনি সবসময় চায় সবকিছু যেন ওনার কন্ট্রোলে থাকে। মানে উনি খুব একটা বাজে লোক। ওই সময় তাদের মেয়ে সারা একটা পার্টিতে যাওয়ার জন্য তার বাবার কাছে বলে। সেখানে তার বাবা সারার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দেয়। কিন্তু সারা রুমের জানালা দিয়ে বেরিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। আর এইদিকে সারার বাবা ডন যখন সারার রুমে আসে, সে দেখতে পায় সারা নেই। সে বুঝতে পারে সারা পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি সারা পুরো রাত তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করে এবং সকাল হলে তার বয়ফ্রেন্ড তাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসে। সারা যখন ভাবে সে জানালা দিয়ে তার রুমে ঢুকবে, সারা দেখতে পায় তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। সারার বাবা এখানে সারার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আর তখনই সারার মা সেখানে চলে আসে। সারা সেবারের মতো বেঁচে যায়। এরপর দেখা যায় সারা তার মা ও বোনকে বলছে, যখন আমার 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই অসহ্য বাড়িতে আমি থাকবো না। রুমের বাইরে থেকে এসব কথা সারার বাবা শুনতে পায়। একথা শুনে সারার বাবা তাদের বাড়ির ভেতর বেসমেন্টে একটা রুমে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সারা তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তার 18 বছর হতে আর বেশি দিন নেই। সারাকে দেখতে পাই তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। তখন সারার মা শপিংয়ে যায় এবং সেই সময় বাড়িতে শুধু সারা এবং তার বাবা ছিল। কিছুক্ষণ পর সারার বাবা এসে সারাকে বলে তাকে একটা কাজে সাহায্য করতে। এরপর আমরা দেখতে পাই একটা বক্সকে সারা এবং তার বাবা বেসমেন্টের এক সিক্রেট রুমে নিয়ে যাচ্ছে। এই রুমটা দেখে সারার কিছুটা অস্বস্তি লাগে এবং সে তার বাবাকে জিজ্ঞেস করে এই রুমটা কিসের জন্য। তখন তার বাবা বলে এই রুমটা যুদ্ধ থেকে বাঁচার জন্য। এই কথা বলে তার বাবা সারাকে সেই রুমে আটকে দেয়। সারা সেই রুমে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে কোনো শব্দ বাইরে আসছিল না। সারা বুঝতে পারছিল না সে কি করবে। সে তখন ওই বক্সটা খুলে এবং সে দেখতে পায় ওই বক্সটার ভেতর তার জামা কাপড় আর কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে। সারা বুঝে যায় তাকে এখানে আটকানোর জন্যই সকল কিছু এখানে এনে দেওয়া হয়েছে। এরপর সারা যখন ওই রুমের সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু 3 বার ভুল হওয়ার কারণে ওই রুমের ইলেকট্রিসিটি চলে যায়। মা এবং বোন যখন বাড়িতে এসে সারাকে খুঁজে পায় না, তারা সারার সকল বন্ধুবান্ধবদের ফোন করে, কিন্তু তারা এর ব্যাপারে কিছুই জানে না। এভাবে 3-4 দিন চলে যায়। এরপর সারার বাবা সেই বেসমেন্টে যায়। সারা তার বাবাকে ধাক্কা দিয়ে বের হতে চায়, কিন্তু বের হয়ে দেখে তার রুমের সামনে আরো একটি দরজা, সেটা লক করা। তার জন্য সারা তার বাবার কাছে ধরা পড়ে যায় এবং তার বাবা তাকে টেনে হিঁচড়ে আবারও সেই সিক্রেট রুমে বন্দি করে ফেলে। এটা ছাড়া সারার বাবা সারার সাথে আরো একটি কাজ করে ফেলে, যেটা সারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। সে তার মেয়েকে ধর্ষণ করে ফেলে। অন্যদিকে সারার মা পুলিশকে সব বিষয়ে খুলে বলছিল। ঠিক তখনই সারার বাবা এসে এমনভাবে কথা বলে যেন সারা ইচ্ছে করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এইদিকে সারাকে দেখতে না পেয়ে তার বয়ফ্রেন্ড সারার বাড়িতে আসে এবং তার বাড়িতে ঢোকার পর ওই খারাপ লোকটার সাথে দেখা হয়। সে বলে সারা তার ছোটবেলার কোনো এক বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে এবং তারা ফ্লোরিডাতে অনেক ভালোই আছে। এভাবে কেটে যায় 21 দিন। আজ তার 18 বছর পূর্ণ হলো। তখন আমরা দেখি সারার বাবা তার জন্য একটি কেক নিয়ে আসে এবং একটা বার্থডে গিফট নিয়ে আসে। বার্থডে গিফট হিসেবে ছিল একটা শর্ট ড্রেস। সারার বাবা সারাকে ভয় দেখিয়ে সেই ড্রেসটি পরায় এবং সারাকে ধর্ষণ করে। সারা তার কথা শুনছে বলে সারার একটি কথা রাখা হয়, সেটি হলো সারার রুমে একটি সে ঘড়ি লাগিয়ে দেয়। এভাবে কেটে যায় 38টা দিন। সারা তার ক্যান থেকে খাবার খাচ্ছিল। সে দেখতে পায় ক্যানটা অনেক ধারালো। সে ভাবে এটা দিয়ে তার বাবাকে আঘাত করবে এবং এই ঘর থেকে বের হবে। এরপর সারার বাবা যখন বেসমেন্টে আসে, সারা তার বাবাকে অ্যাটাক করতে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো সারার বাবা
সারাকে অনেক মারধর করে এবং তার উপর আবার নির্যাতন চালায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় 354 দিন। আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট, মানে তার বাবার বাচ্চা তার পেটে। তার বাবা এই বন্ধ করে তাকে একটা বই দিয়ে যায়। সারা এই বই দেখে নিজের বাচ্চা নিজেই প্রসব করে। তো আমরা দেখতে পাই সারার একটি মেয়ে হয়েছে, তার নাম রেখেছে মেরি। এদিকে দেখতে দেখতে 4টি বছর কেটে যায়। সারার মা সারার শোকে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে যখন বেসমেন্টের দৃশ্য দেখানো হয়, আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট হয়েছে। আর ওই সময় সারার বাবার প্রমোশন হয়েছে। সে তার বাবাকে বলে সে এবং তার বাচ্চাকে বাইরের দুনিয়ায় নিয়ে যেতে। সারার বাবা সেখানে অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর সারার মাকে আমরা দেখতে পাই, সারার মা সারার বাবাকে বলে আমাদের একটা প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করা দরকার যে সারাকে খুঁজে বের করতে পারবে। তখন সারার বাবা এমনভাবে কথা বলে যেন সারা ইচ্ছে করেই তার বাড়ি থেকে চলে গিয়েছে এবং বলে যেই মেয়ে আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে আমি তাকে আর খুঁজে পেতে চাই না। মানে সে উল্টো রাগ দেখিয়ে সেই জায়গা থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস গিফট হিসেবে সারার বাবা সারাকে একটু টিভি দিয়ে যায়। সারা এবং তার মেয়ে বসে টিভি দেখতে থাকে। এভাবে চলে যায় 7টি বছর। সারার মা এখনো সারার কথা ভেবে মন খারাপ করে। এরপর যখন বেসমেন্টের দৃশ্য দেখতে পাই, সেখানে আমরা দেখি সারার আবারও একটি বাচ্চা ছেলে হয়েছে এবং তার মেয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। মানে একটা মানুষ এত বছর ধরে যদি একটা রুমের মধ্যে বন্দি থাকে তাহলে তার তো এরকমই হবে। এরপর আমরা দেখি সারার বাবা তার মেয়ের জন্য কিছু ওষুধ এনে দেয়, কিন্তু সারা তার বাবার সাথে চিৎকার করতে থাকে এবং বলে তাকে ডাক্তার দেখানোর প্রয়োজন। কিন্তু সারার বাবা কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা যখন তার মেয়ের ঘুম আসছিল না, তার মেয়ে তার কাছ থেকে একটি গল্প শুনতে চায়, কিন্তু সারা তাকে যে গল্পটা বলে সেটা সারা নিজের গল্প। সে বলে একটি জায়গায় একটি রাজকন্যা ছিল। সেই রাজকন্যাটি চেয়েছিল তার পছন্দের এক রাজকুমারের সাথে পালিয়ে যেতে, কিন্তু যখন তার বাবা এই বিষয়টি জানতে পারে তখন সেই রাজকুমারীকে আটকে রাখে। কিন্তু আজও হয়তো সেই রাজকুমার তার রাজকুমারীর জন্য অপেক্ষা করছে। সারা সেখানে তার জীবনের সত্যি গল্পটা তার ছেলে মেয়েকে শোনায়। এরপর আমরা সারার বয়ফ্রেন্ডকে দেখতে পাই, তার সাথে সারার বোনের দেখা হয়। সারার বোন বলে সারার এরকম কোনো ছোটবেলার বন্ধু ছিল না যেখানে সারা তার সাথে পালিয়ে যাবে। তখন সারার বয়ফ্রেন্ড বলে আমার মনে হচ্ছে সারাকে তোমার বাবাই লুকিয়ে রেখেছে। এরপর আমরা দেখি সারাকে নিয়ে তার বাবা এবং বোনের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে। ঝগড়ার এক পর্যায়ে সারার মা কিচেনে চলে যায়, তার পেছন পেছন তার বাবাও কিচেনে যায় এবং সারার বোন দেখতে পায় বেসমেন্টের একটা চাবি। সে চাবি নিয়ে বেসমেন্টে যায় এবং সে খুঁজতে থাকে কোথায় সারাকে লুকিয়ে রাখা হয়েছে। ঠিক তখনই সারার বাবা সেখানে চলে আসে, তার মেয়েকে রাগারাগি করে এবং সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা দেখি সারা আবারও প্রেগনেন্ট হয়েছে। এবার সারা একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে। সারা একা এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, তাই সে তার বাচ্চাটাকে তার মায়ের কাছে রাখতে চায়। সারা তার বাবাকে কোনোভাবে রাজি করায়। সারার বাবা সেই বাচ্চাটিকে তাদের বাসার সামনে রাখে। সেখানে একটা চিঠি লিখে বলে এটা আমার বাচ্চা, আমার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আমি এই বাচ্চাটাকে পালতে পারছি না। আমার অর্থনৈতিক অবস্থা যখন ভালো হবে তখন আমি আমার এই বাচ্চাটাকে নিতে আসব। সারার মা এটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে হয়তো তার মেয়ে এখনো বেঁচে আছে, এই বাচ্চাটাকে পালবে বলে সিদ্ধান্ত নেয়। সারা এই বাচ্চাটিকে তার মায়ের কাছে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল, কিন্তু ভাগ্য যখন খারাপ হয় তখন সবখান দিয়েই খারাপ হয়। বাচ্চাটিকে নেওয়ার সময় সারা তার মাকে একটা চিঠি লিখে দিয়েছিল যেটা বাচ্চাটার নিচে ছিল। যখন সারার মা বাচ্চাটাকে কোলে তুলে সারার মা চিঠিটি দেখতে পায় না। দুর্ভাগ্যক্রমে সেই চিঠিটি সারার বাবা দেখতে পায়। তার বাবা এই চিঠিটা দেখে সারাকে অনেক মারধর করে এবং তার উপর অনেক নির্যাতন চালায়। দেখতে দেখতে কেটে যায় 14টি বছর। এখানে সারার মেয়েও বড় হয়ে গিয়েছে। এবার সারার বাবার নজর গিয়ে পড়েছে সারার মেয়ের দিকে। সারা বিষয়টা বুঝতে পেরে তার মেয়েকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, কিন্তু এই জন্য সারার বাবা রেগে যায় এবং তাদের ভেন্টিলেশন সিস্টেম নষ্ট করে দেয়। এরপর আমরা দেখি সারার মেয়ে সারাকে বলছে আমি বাইরে যেতে চাই, কিন্তু তুমি কেন এই খারাপ লোকটার সাথে রয়েছো, তুমি তাকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না। এরপর কেটে যায় 17টি বছর। আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট। ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল এবং ওপর থেকে পানি পড়ছিল। সারা উপরে উঠে দেখতে পায় একটা ফুটো থেকে পানি পড়ছে। সারা অনেক কষ্টে সে ফুটোটাকে অনেক বড় করে এবং সেখান থেকে তাদের বাগান দেখা যাচ্ছিল। সারা টর্চ লাইট জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছিল যেন সেই আলোটা কেউ দেখতে পায়, কিন্তু ভাগ্য যখন খারাপ থাকে
তখন সবখান থেকেই খারাপ থাকে। সেই আলোটা একটা লোক দেখতে পায়, কিন্তু সেই লোকটা সারার বাবাকে গিয়ে বলে। সারার বাবা বিষয়টা বুঝতে পেরে বেসমেন্টে আসে এবং সারাকে অনেক মারধর করে এবং এই মারধরে সারা অনেক যন্ত্রণা পায়, চিৎকার করে। আর তখনই সারার আরেকটি বাচ্চা জন্ম হয়, কিন্তু এইবারের বাচ্চাটি মৃত হয়। এরপর সেই বাচ্চাটিকে সারার বাবা মাটিতে পুঁতে ফেলে। এরপর সারার ছেলে সারাকে জিজ্ঞেস করে, মা আমরা এই বাড়ির বাইরে কবে যাব? তখন সারার বাবা সারার ছেলেকে বলে, তোমার মা যেদিন থেকে আমার সাথে ভালো ব্যবহার করবে সেদিন তোমরা যেতে পারবে। মানে সারার বাবা এরকমটা বোঝাতে চেয়েছে যেন সারার এখানে সব দোষ। সারার বাবা চলে যাবার পর সারার ছেলেমেয়েরা অনেক বেয়াদবি করতে শুরু করে এবং সারাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। তার কোনো প্রশ্নের উত্তর সারা দিতে পারে না। তারপর রেগে গিয়ে সারা ঘরের সকল জিনিসপত্র ভাঙতে শুরু করে এবং সে ঘরের এক কোণে শুয়ে পড়ে এবং সেখানে 17 বছর আগে তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ে। ঘুম থেকে ওঠার পর সারা দেখতে পায় তার ছেলেমেয়েরা ঘরের সকল কিছু গুছিয়েছে এবং সারাকে খাবার খেতে দেয়। সারা তাদেরকে সব সত্যি কথা বলে দেয় যে তোমরা বড় হয়েছ, তোমাদের সত্যিটা জানা দরকার। সারার মুখে সব সত্যিটা শুনে তাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট পায় এবং রেগে যায়। কিছুক্ষণ পর সারার বাবা সেখানে আসে এবং সারার সাথে খারাপ কিছু করার জন্য বলতে থাকে। এসব শুনে সারার ছেলে তার বাবাকে মারতে এগিয়ে যায়। তার বাবা সেই ছেলেটাকে মারে এবং সেখান থেকে চলে যায়। এখানে সারার বাবার চাকরি চলে যায় এবং তাদের বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রাখা। হয়তো কিছুদিনের মধ্যে এই বাড়িটাকেও তাকে ছাড়তে হবে। তাই সারার বাবা ভাবতে থাকে যেভাবেই হোক সারাদেরকে সে মেরে ফেলবে। এজন্য সে তার গাড়ির ভেতরের কালো ধোঁয়া একটা পাইপ দিয়ে বেসমেন্টের ভেতরে দিচ্ছিল, কিন্তু হঠাৎই সারার ছেলে চলে আসে, যার কারণে সারার বাবা সেই ধোঁয়াটা ওই বেসমেন্টে দিতে পারে না এবং সারা ও তার সন্তান বেঁচে যায়। এভাবে আরো 3 বছর কেটে যায়। 20 বছর ধরে সারা এই ঘরে বন্দী রয়েছে। এখানে সারার বড় মেয়ে মেরির অনেক মারাত্মক অ্যাজমা হয়, আর তখনই সারার বাবা সেখানে আসে তাকে ওষুধ দিতে। সারা তখন তার বাবাকে বলে মেরিকে হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো সে যে কোনো সময় মারা যেতে পারে। অনেক আশ্বাস দেওয়ার পর সারার বাবা তার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে রাজি হয়, তাও তার ছেলেকে ওই বেসমেন্টের ভিতর বন্দি থাকতে হবে। 20 বছর পর সারা বাইরের দুনিয়াটা দেখতে পায়। সারা তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার সেখানে তাকে একটা বন্ড পেপারে সই করতে বলে। সারার বাবা অন্যদিকে একটু তাকালে সারা সেই পেপারটার উপর পানি ফেলে দেয়। পেপারটা নষ্ট হয়ে গেলে সারার বাবা আরেকটা পেপার আনতে রিসেপশনে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে সারা সেখান থেকে চলে যায় ডাক্তারের কাছে এবং ডাক্তারকে জড়িয়ে ধরে বলে সাহায্য চাই। তার বাবাও সারার পেছন পেছন চলে আসে। সৌভাগ্যবশত ডাক্তারের সঙ্গে তখন একটা পুলিশ ছিল। পুলিশ সব কথা শুনে সারার বাবাকে ধরে। সারার মেয়ের জ্ঞান ফেরার পর সারা তার মেয়েকে বলে আমরা এখন নিরাপদ এবং মুক্ত আছি, এবং সারার বাবাকে পুলিশ গ্রেপ্তার করে। বেসমেন্ট থেকে সারার ছেলেকে পুলিশ উদ্ধার করে। এরপর আমরা দেখতে পাই সারার ছেলে মেয়ে খেলছে। মানে 20 বছর পর সারা তার মা এবং বোনের সাথে বসে রয়েছে, গল্প করছে। আর সেখানেই সারার বয়ফ্রেন্ড চলে আসে। দীর্ঘ 20 বছর পর তাদের দেখা হয়। সে সারাকে বলে আমি আজও তোমাকে ভালোবাসি। এরপর আমরা দেখি সারার বয়ফ্রেন্ড সারাকে নিয়ে একটি রাইডে বের হয়ে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়। এই মুভিটা কোনো কাল্পনিক মুভি না, এই মুভিটা সত্যি একটা বাস্তব ঘটনার উপর নির্মিত মুভি। আমার যেই কয়টা সাবস্ক্রাইবার আছে, হয়তো কম 300টা, কিন্তু আমার তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভাই আমরা এরকম কোনো কাজ করব না যেখানে আমাদের মা, আমাদের বোন বা আমাদের কাছের মানুষদের ক্ষতি হয়। তাই কমেন্ট করে জানাও এরকম অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে কি রকম শাস্তি হওয়া দরকার। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো।